সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং আলফা কণা পরীক্ষা ইনশাআল্লাহ পড়াবো। আজকের এই টপিক থেকে এইচএসসি পরীক্ষায় সিকিউতে একটা প্রশ্ন হয়ে থাকে এবং এমসিকিউতে অ্যাডমিশন সহ বিভিন্ন জায়গায় পরীক্ষাতে এখান থেকে এমসিকিউগুলো আসে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবা এবং বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দিও যাতে করে সবাই দেখতে পারে। সো প্রথমে আমি একটু চেক করি যে সাউন্ড ঠিক আছে কিনা বা সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তারপর আমি আলোচনাতে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও, তারপর আমি মূল আলোচনাতে যাবো ইনশাল্লাহ। এমসিকিউতে অ্যাডমিশন সহ বিভিন্ন জায়গায় পরীক্ষাতে এখান থেকে এমসিকিউগুলো আসে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবা এবং বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দিও যাতে করে সবাই দেখতে পারে। আচ্ছা ফাইন, সাউন্ড ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, সাউন্ড নিয়ে আর কোনো ঝামেলা নেই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। যারা যারা তোমরা এখনও জয়েন করো না তারা একটু জয়েন করো, আর যারা এখনও ঠিক আছে। ওকে ফাইন, ফার্স্ট অফ অল গুণগত রসায়নের একদম শুরুটা হাজারি স্যারের বইতে শুরুটা হয়েছিল রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। তো এখানে কিছু অসঙ্গতি ছিল, সেই কারণে আমি ধারাবাহিকভাবে কোন টপিকের পর কোন টপিক পড়বা এবং কিভাবে পরীক্ষার প্যাটার্নগুলো হয় সেগুলো প্রথম লেকচার আলোচনা করেছিলাম। তো তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় লেকচারটা দেখো নাই, অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেকচারটা দেখবা, দেখার পরে এই লেকচারটা দেখবা, তাহলে তোমাদের একদম শুরু থেকে বেসিক নিয়ে আর সমস্যা হবে না। বিশেষ করে তোমরা যারা 28 ব্যাচ আছো তাদের অনেকেরই আমরা সবাই জানি যে তোমাদের শর্ট সিলেবাস ছিল, একটা টেনশন কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই লেকচারগুলো যদি তোমরা দেখো ইনশাআল্লাহ তোমাদের ওই টেনশনটা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আমি একটু শুরু করি। প্রথমে তোমাদেরকে যেটা সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে যে কোনো কিছু এই পৃথিবীতে যখন আবিষ্কার হয় এটা এমন হয় না যে উড়ে এসে জুড়ে বসে গেছে, এরকম হয় নাই। প্রত্যেকটা কিছুরই একটা সিকোয়েন্স ছিল, বাস্তবতা ছিল, দেন এটা পরীক্ষা ছিল, তারপর এটা কি, দেন তোমরা বইতে পড়ছো। তো তাহলে যে কোনো কিছু এটা উড়ে এসে জুড়ে বসে না, এটা মাথায় রাখবা। সো বি কেয়ারফুল, ব্যাপারটাগুলো একটু মাথায় রাখতে হবে। তো ফার্স্ট অফ অল একদম সর্বপ্রথম যে পরমাণুর যে ব্যাপারটা যদি আমি চিন্তা করি, এটা আনকাটেবল থেকে যে অ্যাটম কথাটা এসেছিল। সো ওই অ্যাটমটা আনকাটেবল, যাকে আর ভাগ করা যেত না, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে পরমাণুকে ভাগ করা যায়। ভাগ করলে ইলেকট্রন প্রোটন নিউট্রন, যেটা তোমরা আধুনিক এখন জানো, কিন্তু আগে সেটা জানা যাইতো না। আগে সেটা মনে করতো যে কি বলতো, পরমাণুতে সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে 1897 সালে যে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা করে ইলেকট্রনটা আবিষ্কার করেন। তো ইলেকট্রন আবিষ্কারের পরে 97 সালে তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন। আবিষ্কার করার পরে তার মাথার ভিতরে আসলো যে যে পুরো পরমাণুটা একটা ধনাত্মক চার্জে চার্জিত, আর ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার কারণে তার ভিতরে কতগুলি ইলেকট্রন থাকে, কিসের মতো, তোমার তরমুজের মধ্যে যেরকম বিচি থাকে ওরকম করে ইলেকট্রনগুলো থাকে। এই মডেলটাকে পাম ফুডিং মডেল বলা হয়। এই পাম ফুডিং মডেলটা তিনি কিন্তু এটা এমন না যে তিনি পরীক্ষা করে এই মডেলটা দিয়েছেন, তিনি ধারণা করেছেন। আমি আবারও বলছি, তিনি ধারণা করেছিলেন। সো তিনি বলেছেন যে কোন একটা পরমাণু, পুরো পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত, তার মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, তোমার পাম পুডিং, অর্থাৎ পুডিং আমরা যেরকম একটা পুডিংয়ের মধ্যে যে কিসমিসগুলো থাকতো ওইরকম, অথবা কোনো একটা তরমুজের মধ্যে যে তরমুজের যে বিচিগুলো থাকে এই বিচিগুলো যেমন থাকে এরকম মনে হইতো। সো এটাকে পাম পুডিং মডেল বলা হয়। তাহলে এটার মতবাদটা দিয়েছে কত সালে বলো তো, এটার মতবাদটা এই পাম পুডিং মডেল এরকম মতবাদটা দিয়েছিলেন। এই মডেলটা দিয়েছিলেন 1998 সালে, সরি 1898 সালে। বাট এর আগে তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন। ইলেকট্রন কত সালে আবিষ্কার করেছে? 1897 সালে স্যার জে থমসন। এই যে 1897 সালে জে থমসন এটা আবিষ্কার করার পর দেন তিনি 1998 সালে এই সেম বিজ্ঞানী জে থমসন যে পাম ফুডিং মডেল, যে পাম ফুডিং মডেলটা দেন, তিনি ধারণা করেছেন যে তরমুজের মধ্যে যেরকম তরমুজের দানাগুলো থাকে ইলেকট্রনগুলো ওইভাবে থাকে। তো এই ধারণাটা তার ঠিক 11 বছর, 11, 12, 13 বছর পরে ধারণাটা ভুল প্রমাণ করেন আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি নিউজিল্যান্ডের বিজ্ঞানী ছিলেন এবং স্কুল শিক্ষক ছিলেন বলা যায়। এরপর তিনি এই মতবাদটা উপস্থাপন করেন, যেটাকে আমরা রাদারফোর্ডের
আলফা কণা পরীক্ষার মাধ্যমে এই মতবাদে তিনি উপনীত হন, অর্থাৎ আলফা কণা পরীক্ষার মাধ্যমে তিনি এই পরমাণু মতবাদটা দেন, যদিও বা তার মতবাদের অনেক ত্রুটি আছে। সো এই মতবাদের প্রথম যে ভিত্তিটা সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষা, দেন আলফা কণা পরীক্ষার পরে মতবাদের ব্যাপারটা আসবে। সো এইবার এই যে পাম্পফুরিং মডেল, এটা পুরোটা ভুয়া, কারণ এটা কিনা গ্রহণযোগ্য না, বর্তমানে গ্রহণযোগ্য না, কারণ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে আর বাইরে ইলেকট্রন থাকে। সো পরমাণুর সব জায়গায় পজিটিভ চার্জ থাকবে, এটা হচ্ছে ভুয়া একটা ধারণা। সো এই যে ধারণাটা করেছে এই ধারণাটা ভুল। যদি এটা সত্য হইতো তাহলে তুমি আজকে পাঠ্য বইতে তুমি পড়তা, এটা তো মানে তোমারই একটা পাঠ্যের অংশ থাকতো, বাট এখন তো এটা সত্য না। তো সত্য না যেহেতু, তার মানে এটা তুমি পড়তে হচ্ছে না, পাম্পফুরিং মডেলটা দেওয়া হচ্ছে না, বা পাম্পফুরিং মডেলটা এখন আর প্রযোজ্য না। প্রযোজ্য না মানে এটা ভুয়া, সোজা কথা হচ্ছে সেটা, এটা হবে না, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন, একটু আওয়াজ আসতেছে তো আমি দেখতেছিলাম, ওকে ফাইন। এবার আসো আমাদের আজকের যে পড়াটা সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষাটা। এই আলফা কণা পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি? আমরা সবাই জানি যে রাদারফোর্ড যে স্বর্ণের যে পাত আছে, স্বর্ণের পাতের মধ্যে আলফা কণা নিক্ষেপ করেন, নিক্ষেপ করে তিনি দেখতে পান যে প্রায় 99% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। এখন চলে যাওয়ার ব্যাপারটার জন্য ইনি একটা উপকরণ নিয়েছে যেটাকে জিঙ্ক সালফাইডের পর্দা বলে। তো তিনি দেখলেন যে 99% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে। এরপরে তিনি মতবাদটা দিয়েছেন। এটা হচ্ছে বেসিক কথা, একদম শুরুর কথা। তো তাহলে আমার সর্বপ্রথম কি জিনিসটা লাগবে? আমার প্রয়োজনীয় উপকরণ, মানে আলফা কণা পরীক্ষাতে কি কি লাগবে সেটা আমাকে জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে আলফা কণা পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ, এই যে প্রয়োজনীয় উপকরণ, এই যে প্রয়োজনীয় উপকরণ। এই পরীক্ষাটা কখন করেছেন? আমি আবারও বলছি, এই পরীক্ষাটা হচ্ছে 1911 সালে, যে 1911 সালে এই পরীক্ষাটা করেছেন। এখন আসো, এই প্রয়োজনীয় উপকরণটা যদি মনে রাখতে হয় আমি সহজে বলবো যে কি বলতো, রাফাজি আসেন মনে রাখার জন্য, এই যে রাফাজি আসেন মনে রাখতে পারো, তুমি তোমার মতো করে মনে রাখবা, দ্যাট ইজ আপ টু ইউ, বাট এটা মনে রাখবা। রাফা মানে হচ্ছে রাদারফোর্ড, এখানে রাদারফোর্ড মনে রাখবা, রাদারফোর্ড। এই জি মানে হচ্ছে জিঙ্ক সালফাইড, নট সালফেট, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। এই যে জিঙ্ক সালফাইড, নট সালফেট, নট সালফাইড, এটা সালফাইড। তাহলে দেখো একটু বেসিকটা জেনে নাও, তুমি একটু মনে রাখবা যে SO4 2- এটা সালফেট, এটা সালফেট, কি দেখা যায় কিনা একটু জানো। তারপর দেখো এটা হচ্ছে সালফাইড, আর এটা হচ্ছে 2- সালফাইড। সো এই দুইটা, এটা ভর্তি পরীক্ষা এসেছে, এটা যে তোমার কনফিউশন, তোমাকে সংকেতটা না দিয়ে তোমাকে এরকম কনফিউশনে ফেলে দেবে। সো এটা সালফেট অ্যাট, এটা আইট, আর এটা হচ্ছে আইড ড, এবং এটা চার্জ হচ্ছে 2 সালফাইড। তো তাহলে জিঙ্ক সালফাইডের পর্দা আমি একটা দেখবো এটা কি ধর্মী সেটা নিয়ে আলোচনা করবো, অনুপ্রভা ধর্মী। এরপরে তিনি মানে হচ্ছে আলফা কণা, এই যে আলফা কণা। তো আমরা সবাই জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, আমরা সবাই জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। সো আমরা লিখতে পারি যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এই যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে, এটা হচ্ছে আলফা কণার সংকেত, গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আর সেন মানে হচ্ছে স্বর্ণের পাত, এই অরাম, স্বর্ণ এর পাত, এটাকে আমরা স্বর্ণের পাত বলতে পারি, যে স্বর্ণের পাত। এখন আসো, আমরা এমনভাবে পড়তে হবে যাতে করে আমার যে এমসিকিউগুলো আসবে সেই এমসিকিউগুলো যাতে কোনোভাবেই যাতে ভুল না করা হয়। কারণ স্টুডেন্টদের এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে তারা যখন পড়াশোনা করে ভাষা পড়াশোনা করে, ফলে এমসিকিউগুলো অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে না, এই কারণে তারা ঝামেলাটা হয়। এই কারণে আমার চেষ্টা থাকবে যে এমসিকিউগুলো যাতে কোনোভাবে যাতে তোমার মিস না যায়। আমি আবারও বলছি, এমসিকিউগুলো যাতে তো কোনোভাবে যাতে মিস না যায়, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে এখানে রাফাজি আসেন যে রাদারফোর্ডের পরীক্ষাটা করেছিলেন, তারপর হচ্ছে কত সালে করেছেন? 1911 সালে। তাহলে তিনি জিঙ্ক সালফাইডের পর্দা নিয়েছেন, এবং হচ্ছে স্বর্ণের পাত নিয়েছেন, এবং হচ্ছে আলফা কণা নিয়েছেন। এখন এই আলফা কণাগুলো কোথা থেকে আসে? আমি যদি সহজে বলি যে আলফা কণার উৎস, আলফা কণার উৎস কোথায়, তাহলে প্রথম কথা হচ্ছে আলফা কণার উৎস, যে আলফা কণার উৎস মানে আলফা কণাগুলো কোথা থেকে এসেছে সেটা একটু খেয়াল করো। তাহলে তুমি মনে রাখবা রেডিয়াম বিসমাথ, যে রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম অথবা বিসমাথ, এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত। এখন হাজারি স্যারের বইতে কোন কোন ইনফরমেশন দেওয়া আছে? শুধুমাত্র রেডিয়াম এবং ইউরেনিয়ামের ইনফরমেশন দেওয়া আছে। রেডিয়াম হচ্ছে 88 পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে 92, আর এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 83। এটার ভর হচ্ছে 226, আর এটা হচ্ছে 238।
থোরিয়ামের সম্ভবত 234 বা 232, আর এখানে বিসমাথের হচ্ছে 209, এটা পারমাণবিক। তাহলে এগুলো মনে না রাখলেও চলবে, তোমার শুধু মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এগুলো থেকে স্বতঃস্ফূর্ত হাজারি স্যারের বইতে এই দুইটা ইনফরমেশন, হাজারি স্যারের বইতে এই দুইটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের, এই যে হাজারি স্যার, হাজারি স্যার। তাহলে এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়। তাহলে এগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা নির্গত হয়, যে আলফা কণা নির্গত হয়, আলফা কণা নির্গত হয়। সো তাহলে আমরা এখানে কি কি জেনে গেলাম, যে আলফা কণা পরীক্ষায় রাদারফোর্ড যে মতবাদটা দিয়েছেন সেই মতবাদটা আলফা কণার উপর নির্ভরশীল ছিল। এই আলফা কণা পরীক্ষায় রাদারফোর্ড ব্যবহার করেছেন কি কি, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করেছিলেন, এবং স্বর্ণের পাত ব্যবহার করেছিলেন, এবং আমরা কি ব্যবহার করেছিলেন, এবং আমরা সবাই জানি যে এখান থেকে আলফা কণাটা মানে আলফা কণার উৎস ব্যবহার করেছিলেন, ওখান থেকে আলফা কণাটা নির্গত হয়েছে, এই তিনটা ব্যবহার করেছিলেন। দেন আমরা আলফা কণা পরীক্ষা বুঝবো, দেখবো, দেন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে যাব, এরপর সীমাবদ্ধতা নিয়ে ব্যাখ্যা করব, এরপর হচ্ছে আমরা এমসিকিউগুলো সলভ করব এবং সিকিউগুলো সলভ করব, মনে থাকে যাতে। এবার আসো আমরা আলফা কণার উৎসটা পেয়ে গেলাম। এবার হচ্ছে বেসিক যে পার্টটা সেটা, এটা পাম্পফোরিং মডেলটা আমি আলোচনা করলাম। বেসিক যে পার্টটা সেটা হচ্ছে এই যে জিঙ্ক সালফাইডের যে পর্দাটা দিয়েছে, এই যে জিঙ্ক সালফাইডের পর্দা, এটা হচ্ছে এটি অনুপ্রভাধর্মী, এই যে অনুপ্রভাধর্মী। এখন প্রশ্ন হচ্ছে অনুপ্রভাধর্ম কাকে বলে? তাহলে আলফা কণা আমি খালি চোখে দেখতে পাবো না, একদমই খালি চোখে দেখতে পাবো না। তাহলে আলফা কণা যখন নির্গত হয় তখন আমি খালি চোখে দেখবো না। তাহলে এটা দেখার জন্য আমার জিঙ্ক সালফাইডের পর্দা লাগবে। তার মানে জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যখন আলফা কণা নির্গত হয় বা আলফা কণা যখন জিঙ্ক সালফাইডের পর্দার মধ্যে যায়, তাহলে সেটা কি করে, তো অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করে। তাহলে দেখো এখানে ছোট্ট একটা ত্রুটি, তুমি একটু খেয়াল করো, আমি অদৃশ্যমান রশ্মি বলেছি, দৃশ্যমান আলো বলেছি। কারণ রশ্মি যখন বলবো তখন আলো তো অদৃশ্যমান হওয়ার প্রশ্নে আসে না, কারণ আলো তো দেখা যাবে। এখানে অদৃশ্যমান রশ্মি বলেছি আর দৃশ্যমান আলো বলেছি, দৃশ্যমান রশ্মিও কারেক্ট, বাট আলো বলছি দেখা যায়, সেই কারণে। তো তাহলে অনুপ্রভা ধর্ম, যেটাকে ফসফোরেসেন্স পদার্থ বলা হয়, এই পদার্থটা মানে হচ্ছে যে অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করার ধর্মকে অনুপ্রভা ধর্ম বলে। তাহলে পরীক্ষাতে ক নাম্বারের জন্য একটা প্রশ্ন আসবে, তাহলে সেটা আনসারটা হচ্ছে অদৃশ্যমান রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো